বাংলা সহপাঠ আলোচনা করছি পাঠ 10। নীল শার্ট পরা লোকটি বলল, আপনারা দুজন আসেন আমার সঙ্গে। আজিজ মাস্টার তাকালো ইমাম সাহেবের দিকে। ইমাম সাহেব ভীত স্বরে বললেন, কোথায়? নীল শার্ট পরা লোকটি মুখ অস্বাভাবিক গম্ভীর। তাকে কোনো প্রশ্ন দ্বিতীয়বার করার সাহস হয় না। তবু ইমাম সাহেব দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, কোথায়? বিলের কাছে। কেন? মেজর সাহেব যেতে বলেছেন। কি জন্য? এত কিছু জিজ্ঞাসা করবার দরকার নেই। আপনারা ওঠেন, মেজর সাহেব অপেক্ষা করছেন। বড় ভয় লাগতেছে ভাই। ভয়ের কিছু নাই, আসেন। আজিজ মাস্টার একটি কথাও বলল না, নিঃশব্দে বেরিয়ে এলো। সবার শেষে বেরোলো ইমাম সাহেব। তিনি খুঁড়িয়ে হাঁটছিলেন। স্কুল ঘরের বারান্দাতে কেউ নাই, ধুধু করছে চারদিক। বসে থাকা সিপাহীরা কখন গিয়েছে, কোথায় গিয়েছে কে জানে। ঘরের ভিতরে বসে কিছুই বোঝা যায়নি। হয়তো কোনো পাহারা টাহারা ছিল না, ইচ্ছা করলেই পালিয়ে যাওয়া যেত। ইমাম সাহেব অবাক হয়ে বললেন, এরা সব কোথায় গেল? নীল শার্ট পরা লোকটি বলল, বেশি কথা বলবেন না। আপনারা মৌলবি, মুসল্লিরা বেশি কথা বলেন আর ঝামেলার সৃষ্টি করেন। কম কথা বলবেন। জি আচ্ছা। ইউনিয়ন বোর্ডের সড়ক পর্যন্ত তারা এগোলো নিঃশব্দে। জুম্মা ঘরের পাশে 8 জন সিপাহীর একটি দল দাঁড়িয়ে আছে। তারা তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। ইমাম সাহেব ঘন ঘন নিঃশ্বাস নিঃশ্বাস পড়তে লাগলো। তিনি নীল শার্ট পরা লোকটির দিকে তাকিয়ে নরম গলায় বললেন, ভাই, আপনার নাম কি? রফিক। রফিক সাহেব, আমার জোহরের নামাজ কাজা হয়ে গেছে। পানির অভাবে অজু করতে পারি নাই। রকিব তার কোনো জবাব দিল না। আগে আগে হাঁটতে লাগলো। কোথাও কোনো মানুষজন নেই। গ্রামের সবাই কি ঘরে দরজা বন্ধ করে বসে আছে নাকি? ইমাম সাহেব বললেন, ভাই, আপনার দেশ কোথায়? বাড়ি কোন জেলায়? বাড়িতে কি করবেন? না, এমনি জিজ্ঞাসা করলাম। আমার দেশ কুমিল্লা, নবীনগর। ভালো। আরে, দেশ কুমিল্লা হয়ে গেছে, ভালো তো। সামনের মাসে ইনশাল্লাহ দেশে যাব। বহুত দিন যায় নাই। রফিক কিছুই বলল না। সে হাঁটছে মাথা নিচু করে, এমনভাবে হাঁটছে যেন পথঘাট ভালো চেনা। কিন্তু এ লোকটি এই গ্রামে আগে কখনো আসেনি। আজিজ মাস্টার বলল, মেজর সাহেব কেন ডেকেছেন আপনি জানেন? জানি। জানলে আমাদের বলবেন। রফিক নিঃশব্দ নিষ্পিষ্ট স্বরে বললেন, একটা অপরাধীর বিচার হবে। ওর নাম মনা। সে খুন করেছে। সেই খুন নিয়ে কোনো থানা পুলিশ হয়নি। এক বুড়ি নালিশ করেছে মেজর সাহেবের কাছে। ওই বুড়ির নাম চিত্রা বুড়ি। ইমাম সাহেব বলেন, চিত্রা বুড়ি? বুড়ো বজ্জাত, খুব বজ্জাত। মসজিদের একটা বদনা চুরি করেছে। বদনা চুরি করুক আর না করুক, মেজর সাহেব তার কথা শুনে খুব রাগ করেছেন। মনাকে ধরা হয়েছে, কঠিন শাস্তি হবে। আজিজ মাস্টার তীক্ষ্ণ স্বরে বললেন, কি শাস্তি? মিলিটারিতে তো আর জেল হাজত নাই যে জেলে ঢুকিয়ে দিবে। ওদের শাস্তি একটাই, ছোট অপরাধের জন্য যে শাস্তি, বড় অপরাধের জন্যও সেই শাস্তি। কি সেটা? বুঝতেই তো পারছেন, আবার জিজ্ঞেস করছেন কেন? ইমাম সাহেব শুকনো গলায় বললেন, আমরা গিয়ে কি করব? আপনারা শাস্তি দেখবেন। শাস্তি দেখব? হ্যাঁ। এর দরকার আছে? কি দরকার? মেজর সাহেবের ধারণা, এটা দেখার পর আপনারা তার কথা শুনবেন। কোনো কিছু জিজ্ঞেস করলে সোজাসুজি জবাব দেবেন। ও, শোনেন ইমাম সাহেব, আপনি কথা বেশি বলেন। কথা বেশি বললে একবার মার খেয়েছেন, কথা খুব কম বলবেন। জি আচ্ছা। নিচের থেকে কোনো কথা বলবেন না, এখন সময় খারাপ। জি, তা ঠিক। ইমাম সাহেব চুপ করে গেলেন। মীর আলি বাড়ির উঠানে বসেছিল। আজ বাড়িতে রান্না হয়নি। খিদের জ্বালায় সে অস্থির হয়ে পড়ল। এ বয়সে খিদে সহ্য হয় না। অনুফাকে কয়েকবারের ভাতের কথা বলা হলেও কিন্তু অনুফা কিছুই করছে না। সে ভয়ে অস্থির হয়ে আছে। ভাত রাঁধার তার মন নেই। ভয় মীর আলিরও লাগছে, কিন্তু খিদের কষ্ট, বড় কষ্ট। আরে, আজিজ মাস্টাররা তার বাড়ির সামনে দিয়ে যাবার সময় সে এক থালা মুড়ি নিয়ে বসেছে। সে এ বয়সে মুড়ি চিবাতে খুব কষ্ট, তবু চিবাতে হয়। যা ভাবসাব, তাতে মনে হচ্ছে আজ আর রান্না হবে না। পায়ের শব্দে মীর আলি চমকে উঠে বলল, কেডা যায়? আমি আজিজ। আজিজ মাস্টার, তোমার সঙ্গে কেডা যায়? আজিজ মাস্টার জবাব দিল না। কথা কও না যে। ও মাস্টার। মাস্টার, রফিক বলল। দাঁড়াবেন না, দেরি হয়ে যাচ্ছে। ও মাস্টার, কে কথা কয়? রফিক শীতল গলায় স্বরে বলল, আমার নাম রফিক। চাচা মিয়া, আপনি ঘরের ভিতর গিয়ে বসেন। মাস্টার, এই লোকটা কে? মিলিটারি? না, আমি মিলিটারি না। আপনার গ্রাম কোন? আপনার বাড়ি কোন গ্রামে? রফিক তার জবাব দিল না।
হাঁটতে শুরু করলো। ইমাম সাহেব তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে পারছে না, ক্রমাগত পিছিয়ে পড়ছেন। তার জন্য দুজনকে মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে। রফিক বলল, হাঁটতে কষ্ট হলে আমার হাত ধরে হাঁটেন। জি না, কোনো কষ্ট নেই, লজ্জার কিছু নাই, আমার হাত ধরে হাঁটেন। শুক্রিয়া। ভাই, আপনার বয়স কত? আমার বয়স দিয়ে কি করবেন? এমনি জিজ্ঞাসা করলাম। আপনাকে তো বলছি কি বিনা প্রয়োজনে কথা বলবেন না। জি আচ্ছা, আমার বয়স 32, সরি 33, সরি 30। বয়স বাড়াই দিছি। রফিককে দেখে বয়স আরো বেশি মনে হয়। রোগা এবং লম্বা, ছোট ছোট চুল, ছোট ছোট চোখ। কথা বললে চোখ আর ছোট হয়ে যায়, মনে হয় লোকটি যেন চোখ বন্ধ করে কথা বলছে। ইমাম সাহেব দোয়া ইউনুস পড়তে লাগলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মনা কৈতব্য তার 11 বছরের ভাইকে নিয়ে তেঁতুল গাছের নিচে চুপচাপ বসে আছে। মনার শরীর বিশাল, প্রায় দৈত্যের মতো। তার ভাইটি অসম্ভব রোগা। সে মনার লুঙ্গির এক প্রান্ত শক্ত করে ধরে আছে, তাকাচ্ছে সবার মুখের দিকে, বারবার কেঁপে কেঁপে উঠছে। মনাকে খুব একটা বিচলিত মনে হচ্ছে না। মেজর সাহেব প্রায় 10 গজ দূরে দাঁড়িয়ে সিগারেট টানছেন, তার সঙ্গে একজন কন্ডিশন অফিসার। এরা দুজন নিচু গলায় নিজেদের মধ্যে কথা বলছে। মেজর সাহেব সম্ভবত কোনো রসিকতা করলেন। দুজনের উঁচু গলায় হাসতে শুরু করলেন। মনার ভাইটি চোখ বড় বড় করে তাকালো তাদের দিকে। বিলের পাড়ে উঁচু জায়গায় একদল রাজাকার দাঁড়িয়ে, খুব কাছে মিলিটারি আছে বলে হয়তো তারা বুক ফুলিয়ে আছে। অহংকারী গর্বিত ভঙ্গি। এদের মধ্যে শুধু দুজনের গায়ে পায়ে স্পঞ্জের স্যান্ডেল, বাকি কারো পায়ে কিছু নেই। এরা নিজেদের মধ্যে গুনগুন করে কথা বলছে, তবে এদের মুখ শুকনো, ভয়ে পাওয়া চোখ। মেজর সাহেব এগিয়ে এলেন মনার দিকে। মনার ছোট ভাইটিকে শক্ত হয়ে গেল। মনার সঙ্গে মেজর সাহেব নিম্নলিখিত কথাবার্তা হলো রফিকের মাধ্যমে। আজিজ মাস্টার ও ইমাম সাহেবকে সরিয়ে দেওয়া হলো। তারা বসে রইল বিলের পাড়ে। প্রশ্নোত্তর শুরু হলো। তুমি একটি খুন করেছ? মনা জবাব দিল না, মাটির নিচে তাকিয়ে রইল। চুপ করে থাকবে না, স্পষ্ট জবাব দাও, বলো হ্যাঁ কিংবা না। হ্যাঁ। গুড, স্পষ্ট জবাব আমি পছন্দ করি। এখন বলো, কেন করেছো? বিনা কারণে তো কেউ কোনো মানুষকে মারে না। হ্যাঁ, আমার পরিবারের সঙ্গে খারাপ কাম করেছে। তাই নাকি? জি আজ্ঞে। উত্তেজিত হবার মতোই একটি ব্যাপার। আমার স্ত্রীকে কি শাস্তি দিয়েছে? তোমার স্ত্রী কি শাস্তি দিয়েছে? মনা মাটির দিকে তাকিয়ে রইল, জবাব দিল না। প্রশ্নের ধরা সে বুঝতে পারছে না। বলো বলো, কুইক, সময় বেশি নাই আমার হাতে। মনা ঘামতে শুরু করছে। আমার মনে হচ্ছে তুমি কোনো শাস্তি দাওনি। জি না। সে নিশ্চয়ই খুব রূপবতী। মনা চোখ তুলে তাকালো, কিছুই বলল না। বলো, চট করে বলো, সে কি রূপবতী? জি। তাহলে অবশ্যই শাস্তি না দিয়ে ভালোই করেছো। একটি সুন্দরী নারীকে শাস্তি দেওয়ার পেছনের কোনো যুক্তি নাই। তোমার স্ত্রীর নাম কি? মনা চোখের ভোরের ছায়া পড়ল। মেজর সাহেবের কথাবার্তা কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। বলো, তোমার স্ত্রীর নাম বলো। মনা কিছু বলল না। রফিক বলল, গ্রামের মানুষেরা অপরিচিত মানুষের কাছে স্ত্রীর নাম বলে না। কেন বলে না? আমি জানি না স্যার। তুমি তো অনেক কিছুই জানো, এটা জানো না? আমি অনেক কিছুই জানি না। মেজর সাহেব মনার দিকে আরো কয়েক পা এগোলেন, আঙ্গুল দিয়ে ইশারা করলে বলেন, এই ছেলেটি কি হয় তোমার? এ আমার ছোট ভাই। ওর নাম কি? বীরু। মেজর সাহেব তাকালেন বীরুর দিকে। বীরু কুঁকড়ে গেল। মেজর সাহেব শান্ত স্বরে বললেন, বীরু, তুমি লুঙ্গি ধরে টানাটানি করছো কেন? লুঙ্গি ছেড়ে যাবে। বীরু লুঙ্গি ছেড়ে দিল না, আরও ঘুষে গেল ভাইয়ের দিকে। তার চোখে মুখে ভয়ের ছায়া পড়েছে। শিশুরা অনেক কিছু আগেই বুঝতে পারে, সেও হয়তো পেরেছে। মনা, জি, তুমি বড় একটা অন্যায় করেছো। কিছুক্ষণের মধ্যেই তার শাস্তি হবে। তোমার কি কিছু বলার আছে? মনা তাকিয়ে রইল, তার চোখ পলক পড়ছে না। মেজর সাহেব সিগারেট ধরালেন, অস্থির ভঙ্গিতে দৃঢ়স্বরে বললেন, এ দুজনকে পানিতে দাঁড় করিয়ে দাও। রফিক ইংরেজিতে বলল, এই বাচ্চাটাকেও? হ্যাঁ স্যার। এর কি কোনো প্রয়োজন আছে? এর প্রয়োজন আছে। আমি নিষ্ঠুরতা একটা নমুনা দেখাতে চাই স্যার। তার কোনো প্রয়োজন নেই। আজ এই ঘটনাটি ঘটবার পর মিলিটারির নাম শুনলে ওরা কাপড় নষ্ট করে দেবে। গর্ভবতী মেয়েকে গর্ভপাত হয়ে যাবে। তাতে কি লাভ? লোকসান আমরা দেখে কি করব? তোমার না,
আমার দেখার লাভ লোকসান আমার দেখার কথা তোমার না। আমার সঙ্গে তর্ক করবে না। রফিক চুপ করে গেল। মেজর সাহেব তীক্ষ্ণ স্বরে বললেন, এসব কথা পরবর্তী সময়ে কেউ মনে রাখবে না। অত্যাচারী রাজারা ইতিহাসের বিশিষ্ট হিসেবে সম্মানিত হন। আলেকজান্ডারের নিশ্চয়তার কথা কেউ কি জানে না? সবাই জানে, আলেকজান্ডার দি গ্রেট। রফিক কিছু বলল না। মেজর সাহেব সহজ সুরে বললেন, যা করতে বলা হয়েছে করো। আর শোনো, এই ইমাম এবং ওই মাস্টার, ওদের দুজনকে খুব কাছাকাছি কোথাও বসিয়ে দাও। আমি চাই যাতে ওরা খুব ভালোভাবে দৃশ্যটা দেখে। ঠিক আছে স্যার। বাই দ্য ওয়ে, আমি দেখলাম এই ইমাম তোমার হাত ধরে হাসছে। কি ব্যাপার? হাঁটতে পারছিল না? ঠিকই পারবে। দৃশ্যটি তাদের দেখতে দাও। তারপর ওদের হাঁটতে বললে হাঁটবে, দৌড়াতে বললে দৌড়াবে, লাফাতে বললে লাফাবে। ঠিক নয় কি? হয়তো ঠিক, হয়তো। বলছো কেন? তোমার সন্দেহ আছে? জি না স্যার। গুড, সন্দেহ থাকা উচিত নয় রফিক। জি স্যার। তোমার সঙ্গে নিয়ে আমি বেরোবো। গ্রামটি ভালো মতো ঘুরে দেখতে চাই। ঠিক আছে স্যার। মনে হয় দেখার মতো ইন্টারেস্টিং অনেক কিছু আছে এই গ্রামে। কিছুই নেই স্যার, এটা একটা দরিদ্র গ্রাম। রাজাকাররা মনা আর তার ভাইটিকে ঠেলে পানিতে নামিয়ে দিল। বীরু তার ভাইয়ের কোমর জড়িয়ে ধরে আছে। সে কাঁপছে থরথর করে। মনা এক হাত তার ভাইকে ধরে আছে। রাইফেল তার করা মাত্রই ঠিক বীরু চিৎকার করে লাগলো, দাদা, বড় ভয় লাগে ও দাদা, ভয় লাগে। মনা মৃদু সুরে বলল, ভয় নাই, আমাকে শক্ত কইরা ধর। বীরু প্রাণপণ শক্তিতে ভাইকে আঁকড়ে ধরল। ইমাম সাহেব গুলি হবার সময়টাতে চোখ বন্ধ করে ফেললেন আর এবং তার পরপরই মুখ ভর্তি করে বমি করলেন। আজিজ মাস্টার সমস্ত ব্যাপারটি চোখের সামনে ঘটতে দেখলো। এক পলকের জন্য দৃষ্টি ফেরায়নি। এই ছিল পার্ট 10। আমরা পার্ট নেক্সটে পার্ট 11 নিয়ে আলোচনা করব।